হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা খুবই মজার একটি গল্প হতে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে সিঙ্গেল একজন মেয়ে। আমার এখনও বিয়ে শাদী হয়নি, কিন্তু বিয়ের প্রস্তাব এসেছে। আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে আমার বাড়ির বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। না থাকায় হচ্ছে আমি বাড়ির বাইরে কখনোই যেতে পারি না। শুধু আমার সাথে যার এঙ্গেজমেন্ট হয়েছে ওর নাম ছিল রনি। রনির সঙ্গে মাঝে মধ্যে হয়তো বা আমার গার্ডেন পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল, এর বাইরে কোথাও না। আমার বাড়িতে তেমন কোনো শক্তিশালী গার্ডিয়ানও নাই, শুধু আমার মা আছে। কিন্তু আমার মা কোনো নর্মাল মহিলা ছিলেন না, সে খুবই অ্যাক্টিভ মহিলা ছিলেন। মানে আমার উপরে সর্বদাই সে জাজজি করতেন। সে যাই হোক, এভাবেই আমার বেড়ে ওঠা, এভাবেই আমার শৈশব কিশোরকাল কাটিয়ে আমি আজকে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি। তো হঠাৎ করে আমার হবু শ্বশুর আমাকে দেখতে আসেন। আমাকে রিং পরিয়েছিল আমার স্বামী আর হচ্ছে আমার শাশুড়ি, হবু শাশুড়ি। তো আমার শ্বশুর আমাকে দেখতে এলো। আসার পর সে হচ্ছে আমাকে দেখে খুবই পছন্দ করলো। করার পর সে এক্সট্রাভাবে আমাকে একটা হীরের নেকলেস দেন। দেখে বলতেছে যে তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। দিন তারিখ ঠিক করে বিয়ে হয়ে গেল। বিয়ে করে আনার পরে আমি যখন বাসর ঘরে অপেক্ষা করছিলাম, তখন কিছুতেই আমার হাজব্যান্ড যে রনি, ও ঘরে আসছিল না। তো আমি চুপচাপ করে বসেই ছিলাম। ঘোমটার নিচে বসে থাকতে থাকতে আমার আঁখি লেগে যায়, চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। আমি অমনি হেলান দিয়ে থাকি বালিশের সঙ্গে। মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, কি না কি হবে, আজকের রাতটা কেমন হয়। একটা অদ্ভুত একটা চাহিদা, অদ্ভুত একটা ফিলিংস ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, মন ভরা অনেক অনেক আশা ছিল। কিন্তু কে জানতো একটা মুহূর্তেই সব কিছুই গড়িয়ে যাবে, তছনছ হয়ে যাবে আমার সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। সে যাই হোক, ঘটনা কি ঘটেছিল সেটাই বলবো তোমাদেরকে। আমার যখন চোখটা লেগে এলো, আমি চুপচাপ করে থাকলাম। কিছুক্ষণ পরেই আমি দেখতে পাই বলতে আমি তো ঘুরোনো ছিলাম। তো পিছন থেকে আমাকে স্পর্শ করেছে। আমি ভাবলাম যে আমার হাজব্যান্ড। চুপচাপ করে থাকি, লজ্জায় বুকটার ভিতরে ধরপড় ধরপড় করছিল। অন্যদিকে শরীর ঘেমে যাচ্ছিল। ভাবছিলাম কি না কি হয়। এভাবেই কিছুক্ষণ চলতে থাকে। থাকার পর হঠাৎ করেই যখন আমাকে এদিকে ঘুরোয়, আমি যখন ঘুরি তখন দেখি যে না, আমার স্বামী না, আমার শ্বশুর ছিল সেখানে। একটা ঝাটকা দিয়ে সেখান থেকে নেমে গেলাম। নেমে যেয়ে বললাম যে সে কি, আপনি এখানে কেন? রনি কোথায়? বলল সে তো তোমার নামের স্বামী, ওটা ভুলে যাও, আজকে থেকে আমাকেই গ্রহণ করতে শিখো। আমি বললাম এটা কখনোই সম্ভব নয় আমার দ্বারায়। সে বলল এছাড়া তো আর কিছু করারও নেই। আমার সাথে অনেক তর্ক বিতর্ক হতে থাকে। সে আমাকে বলল, আমার শ্বশুর আমাকে বলল, দেখো যত তর্ক বিতর্ক করবে তত সময় নষ্ট হবে, সম্পর্ক খারাপ হবে, তোমার উপরে আমি রুষ্ট হয়ে যাব। কাজেই এসব না করাই বেটার। তুমি আমাকে যত আদর ভালোবাসা দিবে, যত ভালোবাসতে দিবে, তোমার জন্য ততই ভালো হবে। এ বাড়িতে তুমি ততই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। আমি তাকে প্রশ্নে জিজ্ঞাসা করলাম, আমাকে যে রিং পরালো রনির মা, মানে আমার শাশুড়ি মা, সে কোথায়? আমি তার সঙ্গে দেখা করতে চাই। বললো সে তো নামের ছিল। সত্য কথা বলতে রনি আমার ছেলেও নয়, আর ওই মহিলা আমার স্ত্রীও নয়। তোমাকে এই বাড়িতে আনাই ছিল আমার মূল উদ্দেশ্য। ওরা সবাই আমার টাকা দিয়ে ভাড়া করা মানুষ। এই কথা শুনতেই আমি দু চোখে নিজের অজান্তেই অঝরে জল ঝরছে আমার। তখন সে পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে নিজের চোখের জল নষ্ট করো না, অনেক সময় আছে এটা নষ্ট করার জন্য। তখন কোথায় পাবে? যত চিৎকার করবে তত সময় নষ্ট হবে আর তোমার খারাপ লাগা বাড়বে। তাই চুপচাপ আমি যা চাই তাই মেনে নাও। এতে করে তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। আমি উত্তরে বললাম, এটা কোনো দিনই পসিবল না, আমি এটা কোনো দিন মেনে নেব না। এই বলে দরজা খুলে যেতেই লেগেছিলাম। এর মধ্যে উনি আমাকে পিছন দিক থেকে ধরে
মুখটা চেপে আমাকে হাত দুটো বেঁধে মুখটার মধ্যে টাওয়াল দিয়ে দেয়। তারপর আমি হাজার ছটপট করেও নিজেকে আর ছাড়াতে পারি নাই। তারপর আমাকে নিয়ে পালঙের উপরে ঠাস করে ফেলে দিল। তারপরে সে ক্ষুধার্ত কোনো পশুর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ে আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত সে কোনো পশুর মতো করে এমনভাবে টর্চারিং করলো যেটা আর বলার মতো নয়। আমি শুধু রুমালের আড়ালে চিৎকার পাড়ছিলাম, কিন্তু আমার চিৎকার বাহির পর্যন্ত আসছিল না। আর আমার সেই নির্দয় শ্বশুর আমার উপরে টর্চারিং চালিয়েই গেল। একটা পর্যায়ে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি উঠে তার গালে কষিয়ে দুটো থাপ্পড় মারলাম। সে আমার চুলগুলো ধরে উল্টো আমার গালে দুটো থাপ্পড় বসাই দিল। দেওয়ার পর বলছে, বজ্জাত মেয়ে, আজকে থেকে যখন যা বলবো, যেভাবে বলবো সেটাই করবি। খবরদার এই ঘরের বাহিরে কদম রাখার চেষ্টাও করবি না, তোর জন্য, তোর পরিবারের জন্য ভালো হবে না। আমি ভয় পেয়ে গেলাম। তারপর চুপচাপ করে থাকলাম। থাকার পর কিছুক্ষণ পর সে আবারও নেশা করে এসেছে। আসার পরে সেই হায়নার মতো আবারও আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। অমানবিক অমানসিক অত্যাচার করলো আমার উপরে। এভাবেই বেশ কয়েকদিন টানা চলতে থাকে। তারপর আমি আমার বাড়িতে ফোন দিই। খুবই চুরি করে দিতে হতো, কারণ সে সবসময় আমার উপরে জাসুসি করতো। দেওয়ার পর আমার মা আমাকে জিজ্ঞাসা করে, কেমন আছিস, ভালো আছিস? মাকে বললাম, হ্যাঁ খুব ভালো আছি, আমাকে নিয়ে টেনশন করো না। মা বলল, অনেক বড় বাড়িতে তোর বিয়ে হয়েছে, নদীর স্রোত যেদিকে যাবে ওদিকে যাবি, তাহলে জীবনে ভালো থাকবি। উল্টো দিকেই যদি যাস বা যাওয়ার চেষ্টা করিস, সেক্ষেত্রে তোর জীবনে অনেক দুঃখ কষ্টর ছায়া নেমে আসতে পারে। তাই স্রোত যেদিকে তুইও ওই দিকে। মার এই কথা শুনে বুঝতে আর বাকি রইল না আমার যে আমাকে কী করতে হবে। মেনে নিলাম নিজের বদকিসমতিকে। নেওয়ার পর আমি তার সঙ্গেই সংসার করতে থাকি। যতক্ষণ পর্যন্ত আমি তার তালের সঙ্গে তাল মিলিয়ে চলছিলাম, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যাই হয়নি। এভাবে চলতে চলতেই বাড়ির ড্রাইভারের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে যায় আমার। এটা আমার স্বামীর অজান্তেই। ভালো সম্পর্ক বলতে আমি প্রত্যেকটা মানুষকেই খুব সম্মান করি, ইজ্জত করি। ড্রাইভার ঘরে আসলে আমি তাকে হয়তো বা বলতাম, চা কফি অফার করতাম, বা পানি খাবেন, এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে যান, সমস্যা নেই, এই ধরনের একটা সম্পর্ক ছিল। ব্যাস আমাদের বাড়ির কাজের লোকটা এটাই আমার স্বামীকে বলে। বলার পর আমার স্বামী আমার উপর অনেক টর্চারিং করে। আবার করার পর দেখলাম যে এখান থেকে আর বের হওয়ার কোনো উপায় নাই। এভাবেই এখানে আমি 3.5 বছর কাটাই। কাটানোর পর হঠাৎ করেই আমি মার্কেটে গিয়েছি ড্রাইভারের সঙ্গে। আগের ড্রাইভারের চাকরি চলে গেছে, নতুন একটি ড্রাইভার রেখেছে। যা দেখি আমার স্বামীর গাড়িতে একটা মেয়ে। তো আমি চুপচাপ করে গাড়ির সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর বললাম, উনি কে? থতবত খাটছিল। আমার আর বুঝতে বাকি রইল না। বাড়ি পর্যন্ত এলাম। আসার পর বললাম, অনেক হয়েছে, আর না, এবার ভয় নয়, লড়াই করে বাঁচবো যতক্ষণ বাঁচবো। এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে আমি ওনার সংসারটা ছেড়ে চুপচাপ করে না বলেই চলে এসেছি। আমি এখন শহরে আছি, ছোট্ট একটা চাকরি করছি। খুবই খুবই ভালো আছি, যদিও হাজব্যান্ড নেই, বাবা মা নেই, ভাই বোন নেই। আর বাবা মা নেই এই কারণেই বললাম, আমাদের বাড়ি থেকে আমাকে ভুল বুঝেছে। এত ভালো বাড়ি, এত ভালো বর ছেড়ে চলে গেছি। আসলে তাদেরকে আমি এটা কোনোদিনও বলতে পারবো না বা বোঝাতেও পারবো না কী ঘটেছিল আমার সাথে। সে যাই হোক, এখন আমি ভালো আছি। তো আমার সেই ছদ্মবেশী স্বামী আমার অনেক
খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি এমনভাবে সব কিছু মিটিয়েছি সে আমাকে আর কখনোই খুঁজে পাবে না। এখন খুব ভালো আছি আমি। চাকরি করতে করতে আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, কিন্তু আমি অনেক ভয় পাই। তারপরে ওর বাবা মা অনেকবার আমাকে দেখতে এসেছে অফিসের সামনেই। আমি এখানেই তাদেরকে চা কফি খাইয়েছি। আমি আমার পছন্দের মানুষকে, আমার হবু শ্বশুর শাশুড়িকে সব কিছু খুলেই বলেছি। ওনারা বলেছে দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে, আমাদের কোনো আপত্তি নেই। আমি অনেক দেখার পর, চিন্তা ভাবনা করার পর আমি হ্যাঁ বলেছি। তো এখনও বিয়ে শাদী করিনি। তো এই গল্পটা তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম। দেখো, অবশ্যই বিয়ে শাদী সম্পর্ক যেটাই করো না কেন মানুষের সাথে মেলামেশা অবশ্যই বুঝে শুনে করতে হবে। কারণ সবাই দেখতে মানুষের মতো, কিন্তু এই মানুষের মতো দেখতে মানুষগুলোর মধ্যেই মানুষ নামে কিছু পশু লুকিয়ে থাকে। সেখান থেকে সবাই সাবধানে থেকো, এজন্যই শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।